আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আবার পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসে যোগ দিলাম। দ্বিতীয় পর্বের আলোচনায় আজকে আমার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার। আপনাদেরকে আমির আলী হাওলাদার সাহেবের সঙ্গে পরিচয় করে দেবো। তার আগে একটি কথা বলি। আমির আলী হাওলাদার একটি বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করবার যে চক্রান্ত হচ্ছিল, আপনারা আগেও শুনেছেন। হংকং ভিত্তিক একটি পত্রিকা, রিভিউ পত্রিকায় ছাপা হয়েছিল আমির আলী হাওলাদারের ছবি প্রচ্ছদে দিয়ে, কেননা ওনার ছবির সঙ্গে ওসামা বিন লাদেনের ছবির অনেক মিল আছে। সেই সূত্র ধরে তার ছবি দিয়ে বিয়ার অব বাংলাদেশ লিখে প্রচার করা ছিল। 12,000 কোটি টাকার মামলা করেছিলেন উনি। এই আমির আলী হাওলাদার মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার সঙ্গে প্রায়ই আমি পলিটিক্স ক্লাবের হটসিটে বসি, আলোচনা করি। আমাকে অনেকেই ফোন করে বলেন যে এই রকম একজন পরহেজগার মানুষ, অবয়বে মানে অত্যন্ত চমৎকার, কিছুটা লাদেনের সঙ্গে চেহারার মিল আছে, সেটাও বলে। তো ওসামা বিন লাদেনের যুগ তো চলে গেছে কবে। তো এই যে বাংলাদেশের খেলাফত মজলিস, তাদের নিবন্ধিত যে মার্কাটা হচ্ছে কি দেওয়ালঘড়ি। আর উনি নিজেই একটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, বাংলাদেশ মুসলিম লীগ কমিটি, উনি ওটার চেয়ারম্যান। আপনার সঙ্গে আলোচনা করব। আমাদের আলোচনার এই লাইভ দেখছেন শরীফুল ইসলাম শরীফ, জাতিশক্তির চেয়ারম্যান। কিছুক্ষণ আগেই উনি লাইভ করেছেন। তো আপনার সাথে একটি বিষয় আমার আলোচনা করবার আছে আজকে। সম্প্রতি বিধি লঙ্ঘন করে প্যালেস্টাইনে, গাজায় যে বিমান হামলা হচ্ছে, 200-400 মানুষ মারা গিয়েছে, শিশুসহ, নারীসহ। তো যুদ্ধ বিরতির কথা শুনেছিলাম আমরা। এখন নেতানিয়াহু ভিন্ন সুর দিচ্ছে, বলছে যে এটা তো কেবল শুরু, এর শেষ কোথায়? আপনি কি বলবেন? আসলে আপনি জানেন না, এটা তো আছে প্রায় 70 বছর পর্যন্ত তারা তো ছিল, তাদের কোনো স্থান ছিল না। তাদেরকে এই সৌদি রাজতন্ত্র আলারা ওই সময় তাদেরকে একটু থাকার একটু জায়গা করে দিয়েছিলেন যে তোমরা থাকো, বসবাস করো, এই আর কি। কিন্তু আসলে তো ইহুদিদের ইসরায়েলের পৃথিবীতে কোথাও তাদের স্থান নাই, তাদের ববপুরি, তাদের কোথাও স্থান কোনো নাই। আজকে ওই একটা মূলাদরে মনে করেন সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে সেই তাদের ঐতিহ্য আমাদের সেই আল আকসা, প্রথম আমাদের ওখানে যেই মসজিদ ছিল, সেই বারে তারা আমাদের সেই মসজিদটাকে দখল করার জন্য তারা বহুবার পায়তারা করতেছেন। কারণ হলো ওখানে আপনি জানেন না যে ওখানে এই পর্যন্ত আপনি বলতেছেন 200-500, এই পর্যন্ত ওইখানে প্রায় 50,000-এর উপর লোক মারা গেছে। সম্প্রতি হ্যাঁ, কারণ হলো ওইখানে 50,000 লোক উপরে মারা গেছে, প্লাস ওইখানে আর না হলে প্রায় 10 লক্ষ লোকের উপরে আহত হয়েছেন। এবং ওইখান থেকে আরো প্রচুর লোক তারা বিটাবাড়ি ছেড়ে তারা চলে গেছে। কারণ এই জন্য দায়ী কারা? দায়ী হলো মুসলিম কান্ট্রি দায়ী। কারণ হলো দায়ী হলো যে তারা যদি, যেহেতু ওয়াইসি আছে, জাতিসংঘ আছে, আরব লীগ আছে, সবাই যদি খালি শুধু একযোগে বলে যে আমরা তোমাদের সাথে, এই সন্ত্রাসীদের সাথে আমরা নাই, আমরা তোমাদের এই সন্ত্রাসীর সাথে নাই, সাথে সাথে তারা বাধ্য হবে যুদ্ধবিরতি করতে। কিন্তু তারা করবে না, তারা ঝুলায় রাখতেছে। কারণ এখানে যে রাজতন্ত্র যারা আছেন, তারা দেখতেছে তাদের রাজতন্ত্রের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছেন। যেমন আপনারা দেখেন না একবার যে সাদ্দাম হোসেনকে দিয়ে কুয়েত দখল করাইলো। কুয়েত দখল করেছে কে? কার ইন্ধনে যোগাইছে? কে দিয়েছিল ইন্ধন? এই আমেরিকার ইন্ধনে। তখন এই সাদ্দামকে দিয়ে কুয়েতটাকে দখল করলো, নিরীহ লোকদেরকে, ওখানে হাজার হাজার লোককে তখন এই পারমাণবিকের দিয়ে তখন এই যে ইরানের সাথে যুদ্ধ করে প্রায় সেখানে প্রচুর লোককে তারা হত্যা করছে, মারা গেছে। কারণ ইরাক যুদ্ধ করছেন, প্রায় 9 বছর না 10 বছর এখানে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়ে ইরাকের সাথে যুদ্ধ বাজায় দিয়ে তারা ভিতর থেকে খালি ফু দিছে। এখন যারা দিতেছে পিছন দিকে ফু,
যেমন আমাদের পিছন থেকে ভারত ফু দিতেছে একটু পর পর, যে এই ঢুকলাম, এই আসলাম, এই খাইলাম, কথা বলছেন না? ঠিক ওই সময় পশ্চিমা বিশ্ব যারা আছে তারা কিন্তু মুসলমানদের হত্যা করার জন্য এক জায়গায়। যদি কোনো একটা ইহুদি কিংবা হিন্দু বা খ্রিস্টান কেউ মারা যায়, তাহলে তারা হুয়াক্কা হু বলে সমস্ত এক জায়গায় হয়ে যায়। হুক্কা হুয়া সব এক জায়গা হয়। দুঃখের বিষয় হলো সত্য যে এই যে এত লোক মুসলমানদের মারা যাচ্ছেন, আপনি একটা জিনিস দেখেন, ভারতে আজকে হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে তারা হত্যা করতেছে, কিভাবে মারতেছে, কিভাবে করতেছে। কই আরব লীগ তো একটা কথা বলে নেই, জাতিসংঘ তো একটা কথা বলে নেই। কই গেল আজকে মানবতা, কই গেল আজকে মানব অধিকার? আজকে অধিকার লঙ্ঘন হয় নাই। জাতিসংঘ যে বলতেছে লাফালাফি করতেছে অধিকার, মানুষ অধিকার লঙ্ঘন হয় নাই। কোথায় তাদের অধিকার গেল? তারা মুসলমান হত্যার ক্ষেত্রে তারা পৃথিবীর সব এক। আজকে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কসোভোতে কিভাবে মুসলমানদের হত্যা করা হলো, আচ্ছা, কিভাবে আজকে মাসের পর মাস, বছর পর বছর কাশ্মীর, এই কাশ্মীর নিয়ে একটা স্বাধীনতা নিয়ে আজকে বছর পর কিভাবে তাদেরকে লক্ষ লক্ষ লোকদেরকে হত্যা করতেছে। আপনি দেখেন এই আফগানিস্তানকে, যে আফগানিস্তান তালেবান বলে রাশিয়া একমাত্র ধ্বংস হয়েছেন এই আফগানিস্তানকে হাত দিয়ে। আচ্ছা, যখন রাশিয়া বিদায় নিল, আমেরিকা ঢুকলো, এই জুতা ছিঁড়া, কিছু ছিঁড়া, এই মুড়ি খায়া, হাত খায়া, না খায়া, তখন এই বহুজাতি বাহিনীর কাছে, তখন আপনি জানেন যে পুরো ওয়ার্ল্ডের ভিতরে যত অস্ত্রপাতি যা আছে ওই আফগানিস্তানে তা আছে। কারণ এই আফগানিস্তানে সব কিছু নিয়েছিল ওখানে। এই আফগানিস্তান থেকে বসে ওইখানকে রাশিয়াকে এবং পাকিস্তানকে প্লাস গিয়া হলো ইন্ডিয়াকে সাহায্য করার জন্য একটা নীল নকশা ছিল। কিন্তু এই মোল্লারা আসার কারণে, মোল্লারা যখন তখন তারা সামনে আসছে, তখন তারা বাধ্য হয়েছে সব কিছু ফালায়া থুইয়া বাংলাদেশের মতন। আচ্ছা, 24-এ দেখেন না শেখ হাসিনা কীভাবে পলাইছে? সে পলাইছে, তার প্রশাসন পলাইছে, তার মন্ত্রী পরিষদ পলাইছে, তার উপদেষ্টারা পলাইছে, তার কে না পলাইছে, তার সমস্ত কিছু ফালায় থুয়ে তারা পলাইছে। তো ঠিক আফগানিস্তানের সেম ঘটনা হয়েছে। আগের যে প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, সেই প্রেসিডেন্ট তো সব কিছু ফালায় থিয়া ইরানের ফালায় থিয়া, ইরাকে ফালায় থিয়া, হামিদ কারজাই ফালায় থিয়া, সে আফগানিস্তান ফালায় থিয়া পলাইছে বাংলাদেশের মতন। তখন সবাই মনে করছিল যে 1-2 বছর, 6 মাস, 1 মাস তারা মোল্লারা রাজনীতি কেমনে করবে, মোল্লারা কীভাবে ধরবে। আমার একটা বাংলাদেশের প্রশাসনের কাছে বা বাংলাদেশের যারা নাকি বাংলাদেশ নিয়ে যারা নাকি বলছে মৌলবাদ, মুসলমানরা আইলে দেশ ধ্বংস হয়ে যাবে, মৌলবাদ আসবে। আজকে আপনারা আফগানিস্তান থেকে শিক্ষা নেন। আফগানিস্তান দীর্ঘ 2 বছরে আজকে তারা কোথায় চলে গেছে? কারণ তারা হলো মেধা, তাদের বুদ্ধি দিয়ে, তাদের শিক্ষা দিয়ে তারা আজকে ডেভেলপমেন্ট করে চলে যাচ্ছে। যেখানে বাংলাদেশে আজকে আমার 18 কোটি জনগণের ভিতরে প্রায় 4 থেকে 5 কোটি যুবক, পৃথিবীর কোথাও এত যুবক নাই যা বাংলাদেশে আছে। এই যুবকরা যদি তাদের 2 হাত দিয়ে যদি কাজ করে, এরকম 2টা বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাইতে পারবে এবং আমেরিকা, জাপান তারা বানাইতে পারবে। যদি আমাদের দেশে যদি এই চুরি ডাকাতি, যদি আমি বলতে চুরি ডাকাতি, এই যে আমাদের অর্থগুলি যদি বিদেশে যদি শেখ হাসিনা যদি না পাচার করতো, আর যদি সে যদি এদেশের 18 কোটি জনগণের দিয়ে দেখতো, আজকে যদি এই 12-13 লক্ষ কোটি টাকা যদি বিদেশ পাচার না করতো, এই টাকাটা যদি আজকে বাংলাদেশে থাকতো, আজকে বাংলাদেশ দ্বিতীয় সিঙ্গাপুর হতো। কিন্তু সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করছেন। কিন্তু আজকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি মুসলিম কান্ট্রিতে যারা আছেন সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে যদি এই ফিলিস্তিনি ভাইদের পাশে থাকেন, ফিলিস্তিন স্বাধীন করতে বেশি দিন সময় লাগবে না। কারণ হলো এরা হলো মজলুম, এদেরকে সহযোগিতা করেন। এদেরকে ইরান সহযোগিতা করতেছে, তুরস্ক করতেছে, রাশিয়া করতেছে, চায়না আইতেছে। কারণ এদের কাছে এখন আল্লাহর রহমতে রিসেন্টলি দেখবেন এক সময় আসবে যে তাদের সব কিছু হাড্ডিগুডি সব ফালায় দিয়া তাদের পলা বাড়ার সুযোগ পাবে না। সেই দিন বেশি দূরে নয়। আপনি দেখেন না কিভাবে তারা খাইয়া না খাইয়া, তাদের কাছে
সামনে হলো স্বাধীনতা, পিছনে হলো মরা, দুইটা একটা জিনিস। আচ্ছা আচ্ছা, তারা এটা নিয়ে সামনে আগাইতেছে। সামনে স্বাধীনতার পেছনে পুলিশ? না, পুলিশ না, ওখানে হলো তাদের মৃত্যু। ওখানে পুলিশ নয়, আচ্ছা, ওখানে হলো মৃত্যু। মৃত্যু পিছনে তাকাইলে মৃত্যু, আচ্ছা আচ্ছা, সামনে হলো স্বাধীনতা। তারা কি স্বাধীনতাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু তারা মৃত্যুর পরোয়া তারা করতেছে না। কারণ এই জন্য ওদের এখানে বিজয় হবে। কারণ হলো সাধারণ জনগণ সবাই স্বাধীনতা কি জিনিস ওখানে বুঝে গেছেন। আজকে মা বোনদেরকে কিভাবে, বাচ্চাদেরকে আজকে আপনি দেখেন যে ওখানে হাসপাতালগুলিতে কিভাবে তারা বোমবিঙ্গিলি করতেছে। সারা পৃথিবীতে যত অস্ত্র বানাইছে নতুন, সমস্ত নতুন অস্ত্র এই ফিলিস্তিনি ভাইদের দিকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, তাদের যৌথ বাহিনী সবাই ওখানে এগুলি টেস্ট করতেছে। টেস্ট, আচ্ছা, মুসলমান মেরে তারা টেস্ট করতেছে, অত্যাধুনিক অস্ত্র বানায় বানায় ওখানে টেস্ট করতেছে। আমার মনে হয় যে পুরা ফিলিস্তিনি ওজন দিলে যা হবে তার 4 ডাবল হবে অস্ত্র ওখানে মারছে তারা। কথা বলছেন? আজকে তাদের ব্যাপারে কথা বলতে গেলেই মৌলবাদ, তাদের কথা করতে গেলেই হরকাত, তাদের কথা করতে গেলেই জঙ্গিবাদ। আজকে গেল এটি হলো ইন্ডিয়ার আবিষ্কার, এদেশের বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা। আজকে আপনি একটা লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের বাংলাদেশে কিভাবে মনে করেন যে যারা আজকে তো এই যে একটা ফ্যামিলি আজকে কিভাবে তারা দেশকে ধ্বংস করছে। আপনি কোন সাইডটা দিবেন দেখবেন। আজকে দেখেন সোনালি আজ পাট, এই পাটের দিকে গেলে আবার একদিন দাম দরকার নাই। হ্যাঁ, এই পাট দিয়ে দিচ্ছে দাদাদেরকে। আচ্ছা, আসেন আপনার বেনারসি, আমাদের বেনারসি পল্লী যেটা নাকি আমাদের সিল্ক, সেটাও দিয়ে দিচ্ছে দাদাদেরকে। এটা নিয়ে একদিন করবো। আর একটা হলো তাঁত, আমাদের তাঁতে আগে টাঙ্গাইল তাঁতের বিভিন্ন শাড়িগুলি হতো, আজকে কিন্তু বিভিন্ন শাড়ি সব বন্ধ হয়ে গেছে। এটার বিশাল একটা নীল নকশা আছে ভারতের, যে কারণে এগুলি সমস্ত কিছু দেশের এখন মনে করেন সমস্ত কিছু নতুন করে কাঠামো তৈরি করতেছে জনাব ইউনূস সরকার। কারণ ওই যে তলিবিহীন জুড়ি, উনি তলিবিহীন জুড়ি নিয়ে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এখন ওনাকে আমার উচিত, আমরা দেশ যত, এবং ওনারও উচিত বাংলাদেশ যত রাজনীতিবিদ আছেন এখানে মাথা দেখে দেখে নিয়ে তাদের সাথে পরামর্শ করে, আপনি 6 মাস করেন, 1 বছর করেন, 2 বছর করেন, 5 বছর যাই করেন, প্রত্যেকটা দলের থেকে মেধা নিয়ে আপনি সামনে কিভাবে ডেভেলপমেন্ট করবেন। আগামী 50 বছর পরে বাংলাদেশে প্রায় 50 কোটির উপরে জনগণ হবে। তাদের থাকা ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, হ্যাঁ, তাদের এই সমস্ত কিছু কিভাবে সমাধান করবেন সেটা আপনার সমস্ত রাজনীতিবিদদের সাথে বসে আপনি একটা মাস্টার প্ল্যান করেন আগামী 50 বছরের জন্য কিভাবে আমার দেশ চলবে। ওই ভারতের ওই হুঙ্কারে পড়ে এখন আমার কোনো লাভ নাই, এখানে সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই। ভারতের যা হওয়ার হয়ে গেছে, কারণ অর্থনীতি ভারতের শেষ। আজকে অর্থনীতি শেষ, ভারতের যে লাভ হয়তো সেটা অনেক কিছু শেষ হয়ে গেছে। এখন এই ভারতের দিকে কথা কয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই। কিভাবে আমার দেশের 18 কোটি জনগণ সামনের দিকে যাবে, ডেভেলপমেন্ট হবে, এই চিন্তা আপনি করেন। এবং আপনার কাছে আমি একটা অনুরোধ করবো, সেটা আগেও বলছি এইবারে বলি, যে আমার বাংলাদেশ থেকে যে সমস্ত বেকার ছেলেরা আছে, ইংরেজি শিক্ষিত বিভিন্ন মার্সিটির থেকে অন্তত 1 থেকে 2 কোটি এই ছেলেদেরকে বিদেশে পাঠাবেন, সে রাষ্ট্রীয় খরচ দিয়ে এবং জাকাতের টাকা দিয়ে প্রয়োজন হয় তাদেরকে পাঠাবেন। জরুরি ভিত্তিতে 1 থেকে 2 কোটি ছেলেদেরকে আপনি ওখানে মেহরবানি করে এখানে পাঠাবেন। তাহলে দ্বিতীয় কথা হলো যে আমাদের কান্দের উপরে যেই 18 লক্ষ কোটি টাকা যে ঋণ আছে, মেহরবানি করে আপনার মতন আরেকজন ইউনূস আমরা পাবো না। আপনার পুরা রাজ থেকে ধরে আল্লাহর হস্তে আমাদের এই ঋণের অন্তত সুদমুখ কিভাবে আমরা মুক্ত হইতে পারি, মেহরবানি করে আপনি আমাদেরকে এই মুক্ত করে দেন। এবং আপনাকে বলবো যে আপনি যেহেতু জাতিসংঘ আপনার খুব কাছের লোক, এবং আপনি বলছিলেন যে ফিলিস্তিনিকে বন্ধ করো, আমি আশা করব আপনি এটা একটা উদ্যোগ নেন, নিয়ে সবার সাথে বসে ফিলিস্তিনি ভাইদেরকে মুক্ত করুন এবং আমাদের আল আকসাকে মুক্ত করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের শুভেচ্ছা
এবং দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরে আবার। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার সাহেবের সঙ্গে। উনি অনেক কথাই বলছিলেন। উনি একজন ইসলামিক চিন্তাবিদ এবং ওনার চিন্তাধারা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোটি কোটি মুসলমানের জন্য ওনার এই মুসল্লি কমিটি। উনি এতক্ষণ কথা বলছিলেন পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও মাহের রমজানের শুভেচ্ছা, সামনে ঈদের শুভেচ্ছা, সারা পৃথিবীর যে যেখান থেকে সবাইকে শুভেচ্ছা। সকল মুসলমান ভাইদেরকে আমার দোয়া অনুরোধ রইল এবং প্রবাসী ভাইদেরকে আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশে সুন্দরভাবে এভিডেন্স পাঠান এবং আপনাদের যে যত সমস্যা আছে সকল সমস্যাগুলি রাষ্ট্রীয়ভাবে সরকারকে আপনার জানান। আপনি যদি আপনার কথা বলতে চান, পলিটিক্স ক্লাবের হট সিটে আসুন, 2/2 বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে, 2/2 পুরোনো পল্টন, ঢাকা, আজিজ অটোসের দোতলায় আমরা আপনার অপেক্ষায় থাকলাম। আপনার দলের, আপনাদের সামাজিক সংগঠনের যে কোনো কথা, যে কোনো প্রশ্ন, যে কোনো উত্তর পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে বলতে পারবেন। দেখা হবে হট সিটে। আসসালামু আলাইকুম।